রূপকথার রাজ্যে সবসময় সুন্দরী রাজকন্যাকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসে রাজপুত্র, তাই না? কিন্তু কেমন হবে সেই রাজপুত্র যদি নিজেই রাজকন্যাকে রাক্ষসের গুহায় পাঠিয়ে দেয়? এমন একটি কাহিনী নিয়ে তৈরি নেটফ্লিক্সের নতুন ফ্যান্টাসি মুভি ড্যামসেল। হ্যালো বিউটিফুল পিপল, সিনারি হ্যাশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেরি না করে ঘুরে আসি ভিন্ন রকমের এক রূপকথার রাজ্য থেকে। মুভির শুরুতে দেখা যায় অরিয়ার প্রথম রাজা তার সৈন্য নিয়ে তার রাজ্যে বসবাসকারী এক ড্রাগনের গুহায় অভিযান চালায়। গুহায় ড্রাগন এসে নিমেষেই সব সৈন্যকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, আর বেঁচে থাকে শুধু রাজা সেই ড্রাগনের করুণায়। রাজা হাঁটু গেড়ে পরাজয় স্বীকার করে আর তার প্রাণ ভিক্ষা চায়। এখান থেকে মুভির সিন কাট হয় এবং সিন চলে আসে প্রায় 100 বছর পরে। উত্তরের কোনো এক রাজ্যে এলোডি এবং ফ্লোরিয়া নামে 2 বোন, যারা কিনা ওই অঞ্চলের লর্ডের মেয়ে, কাটছিল। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল যাতে করে তাদের এলাকার কেউ না খেয়ে মারা যায়। অনেক শীত আর খাবার না থাকায় তাদের জনগণ প্রায় প্রতিদিন তাদের এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। বাড়ি ফেরার পথেও তারা কিছু মানুষকে দেখে যারা তাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। বাড়ি ফিরে 2 বোন দেখে তার বাবা লর্ড বেফোর্ড এবং সৎ মা লেডি বেফোর্ড একজন মহিলার সাথে কথা বলছে। সে এলোডিকে দেখে বলে যে এলোডিকে তার পছন্দ হয়েছে। এই বলে সে লর্ড বেফোর্ডের হাতে একটা রাজকীয় বার্তা ধরিয়ে দিয়ে চলে যায়। এলোডি মহিলাটি কে এবং কেন এসেছে জানতে চাইলে তার বাবা বলে এলোডির জন্য রাজপরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। এলোডি প্রথমে রাজি না হলেও তার বাবা তাকে বলে তার জনগণের উপর কিছু দায়িত্ব আছে, যা কিনা সে এই বিয়েতে রাজি হলেই পালন করতে পারবে, কারণ তার প্রজারা না খেয়ে মারা যাচ্ছে। আর এই বিয়েতে সে যদি রাজি হয় তাহলে রাজপরিবার থেকে এত সম্পদ পাবে যে তার প্রজাদের দুঃখ কষ্ট দূর হবে। তখন এলোডি তার প্রজাদের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়। পরের দৃশ্যে দেখা যায় লর্ড বেফোর্ড তার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে অরিয়ার উদ্দেশ্যে জাহাজে করে রওনা দিয়েছে। এলোডি তার আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কারণ তার যার সাথে বিয়ে হতে যাচ্ছে তাদেরকে সে চেনে তো নাই, বরং তাদের সম্পর্কে কোনো কিছু কখনো শোনেওনি। জাহাজ অরিয়ার সীমানায় পৌঁছালে তারা ঘন কুয়াশায় হঠাৎ থমকে যায় সামনে ভয়ঙ্কর কিছুর আভাস পেয়ে। কুয়াশা সরে গেলে বুঝতে পারে সেগুলো ছিল প্রকাণ্ড 2 ড্রাগনের মূর্তি, যেন তারা সেই রাজ্যটারই প্রহরী। অরিয়াতে পৌঁছালে সেখানকার ফসলে ভরা জমি আর চাকচিক্যময় প্রাসাদ দেখে সবাই তাজ্জব হয়ে যায়। মানুষ এত ধনী হতে পারে সেটিও তাদের কল্পনার বাইরে ছিল। প্রাসাদে পৌঁছালে রাজার নিযুক্ত কর্মচারীরা তাদের অভ্যর্থনা জানায় এবং বলে রাজপরিবারের সবাই প্রার্থনায় আছে, তাই কাল তাদের সাথে দেখা করবে এবং তাদেরকে যার যার রুমে পৌঁছে দেয় রেস্ট নেবার জন্য। এলইডি ফ্রেশ হয়ে তার ব্যালকনিতে আসলে সামনের ব্যালকনিতে তার বয়সী একটি মেয়েকে দেখতে পায়, যাকে পরক্ষণেই একজন পরিচারিকা এসে রুমে নিয়ে যায়। রাতে এলইডির ঘুম না আসলে সে বারান্দায় আসে এবং দূরে পাহাড়ের গায়ে আলো দেখতে পায়। এত রাতে পাহাড়ে কে যেতে পারে ভেবে সে অবাক হয়। এরপরে তার রুমে তার ছোট বোন আসে এবং তারা দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এলোডি এবং তার পরিবার রাজপরিবারের সাথে পরিচিত হয়। কুইন ইসাবেল এলোডি এবং প্রিন্স হেনরিকে, মানে যার সাথে এলোডির বিয়ে ঠিক হয়েছে, তাদেরকে একান্তে কথা বলার জন্য পাঠিয়ে দেয় এবং কুইন ইসাবেল এলোডির বাবার সাথে বিয়ে নিয়ে কথা ফাইনাল করার জন্য থেকে যায়। প্রথমে এলোডি এবং প্রিন্স হেনরির ভিতরে জড়তা কাজ করলেও পরে তারা দুজনাকে বেশ পছন্দ করে ফেলে এবং এলোডি তাকে রাতের বেলায় পাহাড়ের গায়ে আলোর কথা জিজ্ঞাসা করলে হেনরি বলে সেটি তাদের বহু বছরের পুরনো একটা প্রথা। অন্যদিকে রাজপরিবারের সাথে কথা বলে বের হলে লেডি বেফোর্ড তার স্বামীকে জিজ্ঞাসা করে তার সাথে রাজারানীর কি কথা হলো, কিন্তু লর্ড বেফোর্ডকে অনেক ডিস্টার্ব দেখায়। সে শুধু বলে বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে, এবারে সে আর কিছুই বলতে চায় না, কিন্তু তার ভেতরের অস্থিরতা তার স্ত্রীর চোখ এড়ায় না। বিয়ের প্রস্তুতি চলাকালে লেডি বেফোর্ড কুইন ইসাবেলের সাথে কথা বলতে যায় এই ভেবে যে তারা তো আত্মীয়তার বন্ধনে বাঁধতে যাচ্ছে, কিন্তু কুইন ইসাবেল দাম্ভিকতার সাথে তাকে ছোট করে বলে সে ছোট জাতের মেয়ে, তাই তার সাথে আত্মীয়তার কোনো প্রশ্নই আসে না। কুইন ইসাবেল আরো বলে তাদের দরকার ছিল একটা সুন্দরী পুত্রবধূ আর লেডি বেফোর্ডের দরকার ছিল সম্পদের, তাই এটা শুধুই একটা বিনিময় ছাড়া আর কিছুই না। এমনকি সে এলোডির নামটা পর্যন্ত ভুল বলে, যেটা শুনে এলোডির সৎ মায়ের বুঝতে বাকি থাকে না যে কোনো একটা গন্ডগোল কিছু আছে।
তখন সে এলোডির কাছে আসে এবং বলে যে এরা রাজ পরিবার, তাই বড়লোক হতে পারে, কিন্তু এদের মন মানসিকতা ভালো নয়, তাই তুমি আর একবার চিন্তা করে দেখো। সে আরো বলে, তোমার সাথে আমার অত ভালো সম্পর্ক না হতে পারে, কিন্তু আমি তোমার ভালো চাই এবং মায়ের মন কখনো ভুল হতে পারে না। আমার মন বলছে এই সম্পর্ক করা উচিত হবে না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেখানে এলোডির বাবা চলে আসে এবং সে তার সৎমাকে কিছু না বলতে দিয়ে রুম থেকে নিয়ে চলে যায়। পরদিন বিয়ের জন্য এলোডিকে তৈরি করা হয় এবং তাকে রাজকীয়ভাবে পোশাক পরানো হয়। তার ড্রেসের ভিতরে একটা ছুরি দেওয়া হয় এবং একটা ডিফিউজারে সুগন্ধি ভরে দেওয়া হয়। এরপর রাজ্যের সবার সামনে তাদের বিয়ে হয়ে যায় এবং এলোডি তার পরিবারের সবার কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে প্রিন্স হেনরির সাথে ঘোড়ার গাড়িতে ওঠে। গাড়িতে উঠে প্রিন্স তাকে প্রাসাদের পরিবর্তে পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। তখন এলোডি জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে, আর হেনরি বলে তারা একটা রিচুয়াল বা প্রথা পালনের জন্য যাচ্ছে। দুর্গম পাহাড়ে এসে এলোডি দেখে সেখানে অলরেডি অনেকে এসে উপস্থিত হয়েছে এবং সবাই মুখোশ দিয়ে তাদের মুখ ঢেকে রেখেছে। অনেক গভীর একটা খাদের পাশ থেকে যাবার সময় কুইন ইজাবেল এলোডির হাতে একটা কয়েন দেয় এবং বলে তুমি এখন এই রাজ্য বাঁচাতে আমাদের সাহায্য করবে। সে এলোডির হাত ধরে নিয়ে যায় এবং তাকে একটা গল্প বলে যে 100 বছর আগে তার পূর্বপুরুষেরা যখন প্রথম এই জায়গায় এসেছিল তখন তারাই একমাত্র এখানকার অধিবাসী ছিল না। এখানে ছিল অনেক ভয়ঙ্কর এক ড্রাগন যে কিনা মানুষ পুড়িয়ে মেরে ফেলতো। তাই তখনকার রাজা সেই ড্রাগনের বিরুদ্ধে তার কিছু সৈন্য নিয়ে আক্রমণ করে। মুভির শুরুতে যেটি আমরা দেখি, তো ড্রাগন সবাইকে মেরে ফেলে আর রাজা কোনো মতে প্রাণ ভিক্ষা পায়, কিন্তু তার জন্য তাকে বিশাল মূল্য পরিশোধ করতে হয়। রাজার 3 মেয়ে যাদের রাজা অনেক ভালোবাসত তাদেরকে সেই ড্রাগনের কাছে উৎসর্গ করতে হয়। আর রাজা তার মেয়েদের যতই ভালোবাসুক না কেন তার সকল প্রজার কথা চিন্তা করে তাতে রাজি হয়ে যায়। এরপর থেকে শতাব্দীব্যাপী রাজার সেই স্যাক্রিফাইসকে মূল্যায়ন করতে তারাও কিছু রিচুয়াল বা প্রথা ফলো করে আসছে। এই বলে সে হেনরি এবং এলোডির হাতে একটা ছুরির সাহায্যে কেটে দুইজনের হাত একসাথে একটা কাপড় দিয়ে বেঁধে বলে যে তুমি এখন থেকে সত্যিকার অর্থে রয়্যাল ব্লাড হলে। ইসাবেল তাকে কয়েনটা পাশের খাদে ফেলে দিতে বলে। এলোডি সেই কয়েনটা ফেলে দিয়ে ভাবে এখানেই রিচুয়ালের শেষ। তখন প্রিন্স হেনরি তাকে কোলে তুলে নেয় এবং যেই না এলোডি পরম নির্ভরতায় হেনরির কাঁধে মাথা দেয়, সেই হেনরি এলোডিকে সরি বলে এবং এলোডি কিছু বুঝে ওঠার আগেই তাকে সেই খাদে ফেলে দেয়। এলোডি চিৎকার করতে থাকে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ডালপালায় বেঁধে সে নিজের মাটিতে পড়ে এবং জ্ঞান হারায়। কিছু সময় পর শরীরে অসংখ্য কাটাছেঁড়া নিয়ে তার জ্ঞান ফেরে। সে তার সর্বোচ্চ শক্তি এক করে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। বরং তার চিৎকার শুনে গুহার ভেতরে ড্রাগন জেগে ওঠে। সে চিৎকার করে কাঁদতে থাকে আর তার হতাশা রাগে পরিণত হয়। সে এক টানে তার শরীর থেকে রাজকীয় পোশাক এবং অলংকার খুলে ফেলে। সে তখন গুহা বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু আবার নিচে পড়ে যায়। সেখানে আরো গহনা দেখতে পায় যেগুলো তার ছিল না। তখন সে বুঝতে পারে এত বছর ধরে এই রাজ্যের রাজারা এভাবেই নিরীহ মেয়েদের উৎসর্গ করে আসছে। ঠিক তখনই সে গুহার ভেতরে একটা শব্দ শুনতে পায় এবং দেখে গুহার ভেতরে একদিক থেকে একটু আলো আসছে। তাই সে সেদিকে যায়। সেখানে যে দেখে একটা পাখির গায়ে আগুন লেগে গেছে। এলোডি তাড়াতাড়ি কিছু বালি নিয়ে পাখিটির গায়ে দিয়ে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, পাখিটি মারা গেছে। তার পরপরই সে গুহার ভিতরে একটা গর্জন শোনে আর দেখে হাজার হাজার পাখি যাদের শরীরে আগুন লেগে গেছে। কিছু বুঝে ওঠার আগেই পাখিগুলো এক এক করে তার পাশে পড়ে যায়। সেই মুহূর্তের আলোতে এলোডি বের হবার একটা রাস্তা দেখে এবং সেই দিকে দৌড়ে পালাতে যায়, কিন্তু ততক্ষণে পেছন থেকে একটা ড্রাগন কথা বলে ওঠে। ড্রাগনটা বলে রাজ পরিবারকে প্রতি জেনারেশনে তাদের রক্ত দিয়ে এই উৎসর্গ করতে হবে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। সে আরো বলে সে এলোডির মাঝে সেই রাজ পরিবারের রক্তের ঘ্রাণ পাচ্ছে। তখন এলোডি তার হাতের কাটা দাগের দিকে তাকায় এবং বুঝতে পারে কুইন ইজাবেল তার আর রাজপুত্র হেনরির হাত কেটে যে রিচুয়ালটি করেছিল সেটি মূলত এই ড্রাগনকে ধোকা দেওয়ার জন্যই করেছে, যাতে ড্রাগনটা তাকে রাজ পরিবারের রক্ত ভাবে। ড্রাগনটা তাড়া করলে এলোডি কোনো মতে একটা টানেলের ভেতরে ঢুকে আগুন থেকে বাঁচে। সেখানে সে একটা মেয়ের ঝলসানো মৃত শরীর দেখে। এই মেয়েটি আর কেউই না, সেই ব্যালকনির মেয়েটি। ড্রাগন আবার আগুন ছুঁড়ে মারলে সে আগুন টানেলের ভেতরেও চলে আসে। তাই আগুন থেকে বাঁচতে এলোডি টানেলের ভেতরে থাকা ছোট্ট একটা গর্তে ঢুকে যায়,
কিন্তু তার ড্রেসের ফ্রেম সেই গর্তের মুখে আটকে যায়। যদিও বা অনেক কষ্টে একদম শেষ মুহূর্তে এলোডি সেই ড্রেসের ফ্রেমটি থেকে মুক্ত হয়ে আগুন থেকে বাঁচতে পারে, কিন্তু তার পা অনেকখানি ঝলসে যায়। সে ব্যথায় চিৎকার করে ওঠে। তখন ড্রাগনটা তার চিৎকার শুনতে পায়, কিন্তু সে অনেক সরু একটা জায়গায় থাকায় ড্রাগনটা সেখানে পৌঁছাতে পারে না। এলোডির তখন তার ড্রেসের ভেতরে থাকা ছুরিটির কথা মনে পড়ে এবং সে সেই ছুরিটি বের করে একটা পাথরের সাথে ঘষে ধার করে নেয় এবং সেটি দিয়ে তার ড্রেসের বাড়তি অংশগুলো কেটে ফেলে। সেই কাপড় দিয়ে তার পায়ে ব্যান্ডেজের মতো করে বেঁধে নেয় আর সেই ডিফিউজারটাতে অল্প একটু আগুনের সাহায্যে একটা বাতির মতো তৈরি করে নেয়। সে সেই আলোর সাহায্যে ঘুরে ঘুরে বের হবার চেষ্টা করে, কিন্তু অনেক সরু একটা টানেল দিয়ে সে নিচে পড়ে যায় এবং ডিফিউজারটা নিভে যায়। তো এলোডি কোনোভাবেই দমে যাওয়ার মেয়ে না, তাই সে গুহার দেয়ালে হাত দিয়ে ধীরে চলতে থাকে এবং কিছুক্ষণ পর একটা আলো দেখতে পায়। সেখানে হাঁটতে হাঁটতে যেতে থাকে। অনেক কষ্ট করে ঝলসে যাওয়া পা নিয়ে সে সেই টানেলটা পার হয়, কিন্তু টানেলের শেষে ছিল গভীর এক খাদ। সেখানে সে প্রায় পড়ে যাবার আগে নিজেকে শেষ মুহূর্তে সামনে নেয়। সে তখন খাদের অপর প্রান্তে সে আলো দেখতে পায়, তাই সে অনেক বড় একটা লাফ দেয় এবং কোনো মতে তার ছুরির সাহায্যে নিজেকে খাদে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তারপর ছুরির সাহায্যে বহু কষ্টে অপর প্রান্তে পৌঁছে যায়। আলোর উৎস কি দেখতে আসলে সে দেখতে পায় সে আলোটি আসছে একরকম পতঙ্গ থেকে। সে তখন বুদ্ধি করে তার ফোলা জামার হাতা খুলে তার ভেতরে সেই পতঙ্গগুলো কিছুটা ঢুকিয়ে নেয় এবং তৈরি করে নতুন একটি লাইট। সে আলো নিয়ে সে আস্তে আস্তে কিছু দূর যায় এবং একটা ছোট্ট লেকের মতো পায়, যার উপরে বরফ গলে গলে পানি পড়ায় লেকটির সৃষ্টি হয়েছে। সে লেকের পানি মুখে দিয়ে অমনি থু করে ফেলে দেয়, কারণ গুহায় থাকা বিভিন্ন রকমের আগাছা ওই পানিতে মিশে গিয়ে সেটা খাবার যোগ্য রাখেনি। তখন সে ওই বরফের নিচে দাঁড়ায় যে 2-1 ফোঁটা পানি যা পায় তাই দিয়ে সে তার তৃষ্ণা মেটাবে। সে চোখ বন্ধ করে সেই পানি খেতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বরফের রং আস্তে আস্তে পরিবর্তন হয়ে লাল হয়ে যায় এবং এলোডি চোখ খুলতেই বুঝতে পারে সেই ড্রাগন সেখানে আগুন ছুঁড়ে মেরেছে। তাই সে দ্রুত পাশে লাফ দিয়ে জীবন বাঁচায়। বাঁচার জন্য সে ছোট্ট একটা টানেলে ঢুকে পড়ে। সেই জায়গায় গুহার গায়ে লেখা ছিল সেফ এয়ার বা এখানে নিরাপদ। সেটি লেখার নিচে ভি সাইন করা ছিল। সে বুঝতে পারে এই ভি হচ্ছে ভিক্টোরিয়া নামের এক মেয়ের সাইন করা। এছাড়াও সেই জায়গায় ছিল অসংখ্য মেয়েদের পোশাক এবং দেয়ালে ছিল অসংখ্য মেয়ের নাম। সে তখন বুঝতে পারে এই মেয়েগুলি আর কেউ না, শতাব্দী ধরে স্যাক্রিফাইস করা নিরীহ মেয়েগুলো। এলোডি তার পায়ের ব্যান্ডেজটা খুলে সেই মদ পোকা দিয়ে তৈরি করা ল্যাম্পটা জড়িয়ে ধরে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘুমের ঘরে এলোডি সেই সব মেয়েদের স্বপ্নে দেখে যাদেরকে এখানে উৎসর্গের নামে মেরে ফেলা হয়েছে এবং তাদের ভেতর থেকে কেউ একজন যেন তাকে বলে ওঠে এ সবকিছুই মিথ্যা। আর এর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে এসে দেখে সেই মদ পোকাগুলো তার ঝলসে যাওয়া জায়গায় বসে আছে। সে তাড়াতাড়ি সেগুলোকে সরিয়ে দেয়, কিন্তু অবাক করার বিষয় হলো তার সেই ক্ষত জায়গাটা অনেকটাই সেরে উঠেছে। তখন সে তার হাতের ক্ষততেও সেই পোকাগুলো রাখে এবং দেখে ওই পোকাগুলোর লালায় একটা হিলিং পাওয়ার আছে, যার ফলে ক্ষত জায়গা সেরে যাচ্ছে। তখন সে অনেক খুশি হয়ে যায় আর মদ পোকাগুলোকেও সরি বলে তাদের ভুল বোঝার জন্য। একটু সুস্থ বোধ করলে এলোডি ভালো করে সেই জায়গাটা দেখে নেওয়ার সুযোগ পায় এবং দেখে গুহার গায়ে একটা ম্যাপ আঁকা সেই গুহা থেকে বের হওয়ার জন্য। সেই ম্যাপ অনুযায়ী সে যাত্রা করবে এমন সিদ্ধান্ত নেয় এবং তার ড্রেসের অপ্রয়োজনীয় অংশ ছিঁড়ে ম্যাপ অনুযায়ী এগোয়। ম্যাপ অনুযায়ী সে ক্রিস্টালের তৈরি দেয়ালও পেয়ে যায়, যেখান থেকে সে বাইরে যাওয়ার রাস্তাও দেখতে পায়। তখন সে তার পোশাকের কিছু অংশ ছিঁড়ে হাতে পায়ে বেঁধে নেয় এবং সেই ধারালো ক্রিস্টালের দেয়াল বেয়ে উঠতে থাকে। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি, সেই বাইরে যাওয়ার রাস্তা থেকে তার তো কেন কারো পক্ষে বের হওয়া অসম্ভব, কেননা সেটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত একটি গর্ত মাত্র। এলোডি হতাশায় হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ে। আর এমন সময় ড্রাগনটা আবার ভেতরে আসে, কিন্তু ড্রাগনটা এলোডিকে মেরে ফেলার আগ মুহূর্তেই বাইরে থেকে কে যেন এলোডির নাম ধরে ডেকে ওঠে, আর সেটি দেখার জন্য ড্রাগনটা এলোডিকে ফেলে সেই দিকেই চলে যায়। তখন দেখা যায় এলোডির বাবা লর্ড বেফোর্ড 2জন নাইট এবং একটা গাইডকে নিয়ে ওই গুহাতে দড়ির সাহায্যে নেমেছে তার মেয়েকে খোঁজার জন্য। মূলত সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না তার আপন মেয়েকে সে তার রাজ্যের মানুষের জন্য ড্রাগনের গুহায় ঠেলে দিয়েছে। এলোডি তার বাবার কণ্ঠ শুনে শুনে সেই জায়গায় যাবার চেষ্টা করে।
তখন সে একটা নতুন টানেলে প্রবেশ করে, আর সেখানে সে যা দেখে তা দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। আর সে বুঝতে পারে কুইন ইজাবেল তাকে যে ইতিহাস বলেছিল তা সম্পূর্ণই মিথ্যা। সে দেখে 3টা ড্রাগনের ডিম থেকে বের হওয়া 3টা ছোট্ট ড্রাগন বাচ্চা মরে পড়ে আছে। তখন সে বুঝতে পারে ড্রাগনটা কখনোই মানুষের ক্ষতি করেনি, বরং মানুষেরাই তার বাচ্চাকে মেরে ফেলেছে। তখন ফ্ল্যাশব্যাক সিনে সেই প্রথম দৃশ্যে নিয়ে যাওয়া হয়, আর দেখানো হয় কিভাবে সেই রাজা কোনো কারণ ছাড়াই নিরীহ ড্রাগন বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। আর তখন মা ড্রাগন, মানে বর্তমান সময়ের যে ড্রাগনটা, রাগে দুঃখে প্রতিশোধ নেবার জন্যই রাজার সব সৈন্যকে পুড়িয়ে মেরে ফেলে। আর রাজা তার প্রাণ ভিক্ষা চাইলে সে বলে তার মৃত্যু তার জন্য অনেক কম শাস্তির হবে। তাই সে রাজার 3 মেয়েকে চায়, কারণ ড্রাগনটা চেয়েছিল রাজাও সেই কষ্ট পাক যেটা সে পেয়েছে। আর তারপর থেকেই প্রতি জেনারেশনে 3 জন রাজবংশের মেয়েকে উৎসর্গ করার এই প্রথা চালু হয়। যাই হোক, এলুডি তার বাবাকে খুঁজে পায়, কিন্তু তার বাবার কাছে সে যায় না, কারণ সে দেখে ড্রাগন ততক্ষণে তার বাবার সঙ্গীদের মেরে ফেলেছে, আর তার বাবাকেও লেজ দিয়ে আঁকড়ে ধরে আছে। তাই এলুডির সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। তখন ড্রাগনটা এলুডির বাবাকে বলে এলুডির নাম ধরে ডাকার জন্য, কিন্তু এলুডির বাবা ডাকে না, বরং চিৎকার করে বলে সে যা করেছে তার জন্য যেন এলুডি তাকে মাফ করে দেয়, এবং সে বাবা হিসাবে তাকে আদেশ করছে সে যাই হয়ে যাক না কেন যেন বের না হয়ে আসে। এটা বললে ড্রাগনটা এলুডির বাবার মুখে নখ বসিয়ে দেয় এবং এলুডির খোঁজে অন্যদিকে চলে যায়। তখন এলুডি লুকানো থেকে বের হয়ে আসে এবং তার বাবার কাছে এসে বাবার কপালে চুমু দেয়। তখন তার বাবা মরে যাবার আগে বলে যায় যে দড়ি দিয়ে তারা এই গুহায় নেমেছে, এলুডি যেন সেই দড়ি বেয়ে উপরে উঠে বন্দরে থাকা তার মা এবং ছোট বোনকে নিয়ে পালিয়ে যায়। এলুডি তখন কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে সেই দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সে প্রায় যখন উপরে উঠে গেছে তখন ড্রাগনটা ফেরত আসে এবং এলুডির দিকে আগুন ছুড়ে দেয়, কিন্তু সৌভাগ্যবশত এলুডি সেই আগুন থেকে বেঁচে উপরে উঠে যেতে পারে। এলুডি গুহা থেকে বের হয়েই তার বাবার ঘোড়া নিয়ে পালাতে থাকে, কিন্তু তার পেছনে ড্রাগনটাকে তেড়ে আসতে দেখে সে বুদ্ধি করে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে এবং ঘোড়াটিকে ছেড়ে দেয়। তখন ড্রাগন এলুডির ঘোড়াকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু এলুডি পাথরের নিচে থাকায় তাকে দেখতে পায় না। এদিকে সেই ড্রাগনটা তার সাথে চুক্তি ভঙ্গের কারণে অসম্ভব রাগে অন্ধ হয়ে চারিদিক আগুনে বশীভূত করে দেয়, যাতে করে এক আগুনের ঝড় তৈরি হয়। দূর থেকে সেটা দেখতে পায় কুইন ইজাবেল এবং সে বুঝে যায় কোনো একটা ঝামেলা হয়েছে। সে বলে আমি আগেই সন্দেহ করেছিলাম এই এলুডি মেয়েটা সমস্যা তৈরি করতে পারে। তখন সে তার নাইটদের এলুডির ছোট বোন ফ্লোরিয়াকে ধরে আনতে বলে। সেখানে এলুডি এবং ফ্লোরিয়ার সৎমা লেডি বেফোর্ড বাধা দেয়, তাকে ছুরি দিয়ে আহত করা হয়। এদিকে ড্রাগনের রাগে তৈরি হওয়া আগুন ঝড় থামলে এলুডি সেই পাথরের নিচ থেকে বের হয়ে আসলে পথে তার সৎমায়ের সাথে তার দেখা হয়, যে কিনা আহত অবস্থায় ফ্লোরিয়াকে বাঁচাতে চলে এসেছে। কিন্তু কি হয়েছে সব জানার পর এলুডি তার কাছ থেকে ঘোড়া নিয়ে তাকে বলে সে যাবে তার বোনকে বাঁচাতে। অন্যদিকে ফ্লোরিয়াকে সেই রিচুয়াল পালনের জন্য পাহাড়ে নিয়ে আসা হয়, কিন্তু প্রিন্স হেনরি সেই রিচুয়াল করতে অস্বীকৃতি জানায় আর বলে ফ্লোরিয়া একদম বাচ্চা, তাই এই অন্যায় করা তার পক্ষে সম্ভব না। তখন কুইন ইজাবেল বলে ওরা আমাদের কাছ থেকে ধন সম্পত্তি নিয়েছে একটা মেয়ে দেবে বলে, তাই তারা সেই মেয়ে দিতে বাধ্য, সেটা হোক বড় বোন কিংবা ছোট বোন। তাই বলে সে নিজের এবং ফ্লোরিয়ার হাত কেটে তাদের দুজনের রক্ত এক করে ফ্লোরিয়াকে সেই ড্রাগনের গুহায় ফেলে দেয়। এলুডি যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে সবাই সেখান থেকে চলে গেছে। ড্রাগনটা ফ্লোরিয়াকে কাছে পেলেও তার কিছুই করে না, বরং তাকে টোপ হিসাবে ব্যবহার করে এলুডিকে আনার জন্য। অন্যদিকে এলুডি সেই দড়ি দিয়ে আবার নিচে নেমে আসে এবং তার সেই জায়গা পরিচিত হয়ে যাওয়ায় খুব সহজেই আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রাগনের ডেরায় পৌঁছে যায়। সেখানে সে তার বাবার তরবারিটি নিয়ে নিজের কাছে রাখে এবং ড্রাগনের জন্য একটি ফাঁদ তৈরি করে। সে ওই নাইটদের আর্মার দিয়ে এমন ভাবে একটা ফাঁদ তৈরি করে যে তা কিছু সময় পরে পড়ে যেয়ে একটা শব্দ তৈরি করবে। বুদ্ধিমতো কাজও হয় এবং ড্রাগনটা সেই শব্দ শুনে এলুডি এসেছে ভেবে ফ্লোরিয়াকে রেখে সেই দিকে যায়, আর এই ফাঁকে ফ্লোরিয়াকে নিয়ে এলুডি পালাতে যায়। কিন্তু পালানোর আগেই ড্রাগনটা সেই ফাঁদ আবিষ্কার করে ফেলে এবং তার ডেরায় ফিরে আসে। তখন ফ্লোরিয়াকে লুকাতে বলে এলুডি ড্রাগনের মুখোমুখি হয়। এলুডি ড্রাগনটাকে সব খুলে বলে যে তাকে এত বছর ধরে বোকা বানানো হয়েছে, কিন্তু ড্রাগনটা তার কোনো কথাই কিছুতে মানতে চায় না। সে শুধু বলে আমি তাদের সবার রক্তে রাজ পরিবারের গন্ধ পেয়েছি।
এলওডি তার মুখে তরবারি দিয়ে আঘাত করে, কিন্তু তাতে তার তেমন কিছুই হয় না, বরং ড্রাগনটা তখন আরো রেগে যায়। রেগে গিয়ে সে এলওডির দিকে আগুন ছুড়ে মারে। আগুন থেকে বাঁচার জন্য এলওডি একটা লেকে ঝাঁপ দেয়, কিন্তু তার তরবারিটা তার হাত থেকে ছুটে যায়। সে লেকের পানি থেকে উঠে আসলে ফ্লোরিয়া তাকে তার তরবারিটি আবার ছুড়ে মারে, কিন্তু সে কিছু করার আগেই ড্রাগনটা তার হাতের মুঠোয় এলওডিকে ধরে ফেলে। এলওডিকে মারার আগ মুহূর্তে এলওডি একটা চাকু নিয়ে ড্রাগনের চোখে ঢুকিয়ে দেয়, আর যন্ত্রণায় ড্রাগনটি এলওডিকে মাটিতে ফেলে দেয়। তখন এলওডি পাল্টা আঘাত করে ড্রাগনের বুকে তরবারি ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে ড্রাগনের তেমন কোনো ক্ষতি হয় না, এবং সে আবার এসে এলওডিকে হাতের মুঠোয় নিলে এলওডি তার হাতে তরবারি ঢুকিয়ে দেয়। আহত হয়েও ড্রাগনটা এলওডির পিছু পিছু আসতে থাকে। তখন এলওডি গুহার দেয়ালে এমন একটা জায়গা দেখে যেখানে ধুলা যে বাড়ি খেয়ে ফেরত আসছে। এটি দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে, এবং সে সেই দেয়ালের সামনে যেয়ে ড্রাগনকে বলে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি চাইলে আমাকে পুড়িয়ে মেরে ফেলতে পারো। তখন ড্রাগন তার সর্বোচ্চ শক্তি দিয়ে আগুন ছুড়ে দেয়, আর ঠিক শেষ মুহূর্তে এলওডি সেখান থেকে ডাইভ দিয়ে সরে যায়, আর ড্রাগনের ছোড়া আগুন দেয়ালে বাড়ি খেয়ে তার দিকেই ফেরত যায়, এবং ফাইনালি ড্রাগনটা মারাত্মকভাবে জখম হয়ে নিচে পড়ে যায়। তখন এলওডি তার কাছে আসে, আর তার হাতের কাটা দাগটি দেখিয়ে ড্রাগনকে বলে, দেখো, এভাবেই রাজপরিবারের সবাই এতদিন তোমায় বোকা বানিয়েছে। তুমি এতদিন নিজের অজান্তেই নিরীহ এবং নির্দোষ মেয়েদের হত্যা করে এসেছো। তুমিও একই অপরাধ করেছো যা ওরা তোমার বাচ্চাদের মেরে করেছিল। তখন ড্রাগনও তার অন্যায় বুঝতে পারে, তাই এলওডিকে বলে, তুমি তাহলে আমাকে সম্পূর্ণভাবে মেরে ফেলো, কারণ আমি সেটাই ডিজার্ভ করি। তখন এলওডি বলে সে এই ঘৃণার চক্র আর চায় না, তাই বলে সে তার তরবারিটি নিচে নামিয়ে রাখে এবং কিছু মদ পোকা এনে ড্রাগনের শরীরে ছড়িয়ে দেয় তাকে সুস্থ করে দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় প্রিন্স হেনরির 3 নম্বর মেয়েটির সাথে বিয়ে হচ্ছে, যাকে এই জেনারেশনের জন্য শেষবারের মতো বলি দেওয়া হবে ড্রাগনের কাছে। হঠাৎ একটা কয়েন গড়িয়ে আসে এবং সবাই দেখে ছেঁড়া কাপড়ে এলওডি এগিয়ে আসছে। সে মঞ্চে আসে এবং হবু বউকে বলে তার পরিবারের সবাইকে নিয়ে যেন পালিয়ে যায়। তারপর এলওডি সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলে চাইলে তারাও সবাই সেখান থেকে চলে যেতে পারে। তখন কিছু মানুষ তাকে সিরিয়াসলি নেয় এবং সেখান থেকে চলে যায়, কিন্তু রাজ পরিবারের সবাই সহ কিছু মানুষ থেকে যায়। কুইন ইজাবেল বলে ওঠে, তোমাকে আমি ভয় পাই না। এটা ঠিক যে তুমি প্রথম ড্রাগনের কাছ থেকে পালিয়েছো, তার মানে এই না যে আমি তোমার সব কথা শুনবো। তখন ড্রাগনটা এলওডির পিছনে উড়ে আসে এবং আগুন দিয়ে সেখানে দাঁড়ানো সবাইকে পুড়িয়ে দেয়। সবাই যখন আতঙ্কে পালাচ্ছে তখন প্রিন্স হেনরি চোখ বন্ধ করে তার শাস্তি মেনে নেয়, কারণ সে জানে এটা তার প্রাপ্য। শেষ দৃশ্যে দেখা যায় এলওডি ফ্লোরিয়া এবং তার সৎমাকে জাহাজ ভর্তি করে পর্যাপ্ত সম্পদ দিয়ে তার রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, আর সে একটা জাহাজে করে তার সারা জীবনের স্বপ্ন পূরণের জন্য পৃথিবী ভ্রমণে বের হয়েছে, এবং তার সাথী হয়েছে সেই ড্রাগনটি। এখানেই শেষ হয় আমাদের অন্য রকমের রূপকথার গল্প। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।